নমস্কার বন্ধুরা, আজকে আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে ওয়েস্ট বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট ইন্টারভিউ বা ডেমো ক্লাস প্রিপারেশনের জন্য। এটি মূলত একটি অডিও ক্লাস, তাই যদি হেডফোন দিয়ে শোনেন বা ইয়ারফোন লাগিয়ে শোনেন সেক্ষেত্রে অনেক বেশি উপকৃত হবেন বলে আমার মনে হয়। তো রিয়েল ইন্টারভিউতে ম্যাপ প্রজেকশন থেকে মূলত আজকে আমরা কিছু প্রশ্ন নির্ধারণ করেছি এবং তার উত্তরগুলি সম্ভাব্য উত্তর যেভাবে আমরা আলোচনা করতে পারি সেটা করার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যদি এইরকম একটি প্রশ্ন করা হয়, যদি আপনাকে পুরো বিশ্বের জন্য এমন একটি মানচিত্র তৈরি করতে বলা হয় যেখানে দেশের বিভিন্ন দেশের ক্ষেত্রফল বা আয়তন যেন সঠিকভাবে ব্যবহার করা হয়, মানে এরিয়া ঠিক রাখার জন্য আপনি কোন প্রজেকশন ব্যবহার করবেন আর সেই প্রজেকশনের একটি ত্রুটি উল্লেখ করুন। এইভাবে যদি উত্তরটা আমরা দিতে পারি, এই ক্ষেত্রে আমরা সমক্ষেত্রফল বিশিষ্ট বা ইকুয়াল এরিয়া প্রজেকশন, যেমন মলওয়েড প্রজেকশন বা গল পিটার্স প্রজেকশন, এগুলি ব্যবহার করব, কারণ এই ক্ষেত্রে ক্ষেত্রফল সঠিক থাকে। তাহলে ত্রুটি কি হলো? আমরা জানি প্রজেকশনে সমস্ত কোনো একটি বৈশিষ্ট্যকে ঠিক রাখতে গেলে অন্য একটি দিকের বিকৃতি ঘটবে। তাই এক্ষেত্রে যেহেতু ক্ষেত্রফল সঠিক রাখা হয়, তাই আকৃতি এবং ডিরেকশন শেপ এবং ডিরেকশনের দিকে মারাত্মকভাবে বিকৃত হয়ে যায়, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলগুলিতে। 2 নম্বর প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, মার্কেটের প্রজেকশনে গ্রিনল্যান্ডকে আফ্রিকার চেয়ে বড় দেখায় কেন? এই ডিস্টরশন বা বিকৃতি কোন বৈশিষ্ট্যকে সঠিক রাখার জন্য ঘটে? আমরা উত্তরটি এইভাবে দিতে পারি, কারণ মার্কেটের প্রজেকশনে নিরক্ষরেখা থেকে মেরুর দিকে দূরত্ব যত বাড়ে স্কেল তত বেশি প্রসারিত হয়। গ্রিনল্যান্ড উচ্চ অক্ষাংশে অবস্থিত হওয়ায় এটি বাস্তব আকারের চেয়ে অনেক বড় দেখায়। এই বিকৃতি ঘটে দিক বা আকৃতিটা সঠিক রাখার জন্য, কারণ আমরা জানি মার্কেটের প্রজেকশনে এরিয়ার ডিস্টরশন ঘটে দিক এবং আকৃতি ডিরেকশন এবং শেপকে সঠিক রাখার জন্য। আর মার্কেটের প্রজেকশনে একটা প্রধান বৈশিষ্ট্য হলো এটি অর্থোমরফিক প্রজেকশন বা সম আকৃতি বিশিষ্ট প্রজেকশন। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আপনি কি একটি কনিক্যাল প্রজেকশন ব্যবহার করে নিরক্ষীয় অঞ্চলের মানচিত্র তৈরি করবেন? যদি করেন কেন, আর যদি না করেন তাহলেই বা কেন? আমরা উত্তর এইভাবে দিতে পারি, না, করব না। কারণ এই কনিক্যাল যে প্রজেকশন সেটা মূলত মধ্য অক্ষাংশ, অর্থাৎ 30 থেকে 60 ডিগ্রি এই অক্ষাংশের মানচিত্র তৈরির জন্য উপযুক্ত। নিরক্ষীয় অঞ্চল যেটা লো ল্যাটিটিউডস এরিয়াতে অবস্থিত, এখানে শঙ্কুর যে চূড়া ভার্টেক্স থেকে পৃথিবীর গোলক এটা কিন্তু অনেকটা দূরে, ঠিক আছে, অনেকটা দূরে, তাই এখানে বিকৃতি অনেক বেশি ঘটে। তাই এই প্রজেকশনটি আমরা কনিক্যাল প্রজেকশন আমরা ইকুয়েটোরিয়াল রিজিয়নের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। 4 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, একটি মানচিত্র তৈরি করতে যেখানে কোনো শহর থেকে অন্য কোনো শহরের ডিরেকশন বা দিক নির্দেশনা সঠিকভাবে দেখানো জরুরি, সেখানে কোন প্রজেকশন সেরা? আর এটি নৌ চলাচলে কেন কাজে লাগে? এখান থেকে আমরা একটা ক্লু পেয়ে গেলাম। আমরা জানি নৌ চলাচলে কাজে লাগে মার্কেটার প্রজেকশন, আর দিক নির্দেশনার ক্ষেত্রেও আমরা উত্তরটি এইভাবে দিতে পারি, মার্কেটার প্রজেকশন এই ক্ষেত্রে সেরা। কারণ নৌ চলাচলে মার্কেটার প্রজেকশন একটা রাম্ব লাইন বা একটি নির্দিষ্ট দিকে টানা সরল রেখা, সেটি সমুদ্রপথে জাহাজ বা বিমানের বিয়ারিং বা দিক নির্দেশনা সঠিকভাবে বজায় রাখে। এই কারণে এই প্রজেকশন নেভিগেশনের জন্যও অপরিহার্য। 5 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, যদি আপনাকে এমন একটি মানচিত্র তৈরি করতে বলা হয় যা একটি ছোট দেশের, যেমন নেপাল বা বাংলাদেশ, এদের মতো মানচিত্র তৈরি করার জন্য উপযুক্ত, এই রকম ছোট দেশের মানচিত্র তৈরি করার জন্য উপযুক্ত, আপনাকে 3টি অপশান দেওয়া হতে পারে। তবে আপনি সিলিন্ড্রিক্যাল, কনিক্যাল নাকি অ্যাজিমুথাল, এর মধ্যে কোনটি বেছে নেবেন এবং তার পেছনে কারণ কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি,
আমি অ্যাজিমুথাল প্রজেকশন বেছে নেব, কারণ ছোট বা অল্প বিস্তৃত এলাকার জন্য যে কোনো প্রজেকশনই ব্যবহার করা যায়, তবে অ্যাজিমুথাল প্রজেকশনটি একটি নির্দিষ্ট কেন্দ্রবিন্দু বা ট্রানজেন্ট পয়েন্ট থেকে খুব কম বিকৃতিতে মানচিত্র তৈরি করতে পারে, যা স্থানীয় মানচিত্রের জন্য আদর্শ। 6 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আপনি কিভাবে একটি মানচিত্রে শুধু অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা দেখেই বুঝতে পারবেন সেটি একটি ইকুয়াল এরিয়া বা সমক্ষেত্রফল বিশিষ্ট প্রজেকশন কিনা? আমরা এইভাবে উত্তর দিতে পারি। ইকুয়াল এরিয়া প্রজেকশনে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখা দ্বারা গঠিত যে প্রতিটি গ্রিড, এদের ক্ষেত্রফল উচ্চ এবং নিম্ন অক্ষাংশে আনুপাতিক হারে পরিবর্তিত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির মধ্যেকার দূরত্ব মেরুর দিকে দ্রুত কমতে থাকে অথবা দ্রাঘিমা রেখাগুলির মধ্যেকার দূরত্ব পরিবর্তিত হতে থাকে, যাতে গ্রিডগুলির ক্ষেত্রফল পৃথিবীর যে প্রকৃত ক্ষেত্রফল গোলকে যে তাদের বাস্তব ক্ষেত্রফলের সমানুপাতিক যাতে হয়। গ্রিডগুলি কিন্তু এক্ষেত্রে 90 ডিগ্রি কোণে ছেদ করে না। প্রশ্ন নাম্বার 7 যদি এইভাবে করা হয়, মার্কেটার প্রজেকশনে দ্রাঘিমা রেখাগুলি কেন পরস্পর সমান্তরাল দেখানো হয়? বাস্তবে এগুলি কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি। মার্কেটার প্রজেকশন একটি সিলিন্ড্রিক্যাল প্রজেকশন, যেখানে একটি গোলককে একটি সিলিন্ডারে অভিক্ষিপ্ত করা হয়। কেন? ডিরেকশন বা দিক নির্দেশনা সঠিক রাখতে গ্রিডগুলি কী করে পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করাতে দ্রাঘিমা রেখাগুলোকে সমান্তরালভাবে দেখানো হয়। বাস্তবে কিন্তু দ্রাঘিমা রেখাগুলো মেরুর দিকে পরস্পর মিলিত হওয়া উচিত, যেটা মার্কেটার প্রজেকশনে হয় না। 9 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আপনার মানচিত্রের কেন্দ্রে থাকা একটি স্থান থেকে অন্য সকল স্থানের দূরত্ব সঠিকভাবে দেখানোর জন্য আপনি কোন প্রজেকশনটি ব্যবহার করবেন? এর একটি ব্যবহারিক উদাহরণ দিন। আমরা এইভাবে উত্তর দিতে পারি। আমরা এক্ষেত্রে ইকুইডিস্ট্যান্ট বা সমদূরত্ব বিশিষ্ট অভিক্ষেপ, বিশেষত অ্যাজিমুথাল ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন ব্যবহার করব। এর ব্যবহারিক উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে বিমান বা রেডিও যোগাযোগের মানচিত্র, যেখানে একটি কেন্দ্রীয় স্থান যেমন কোনো বিমানবন্দর বা রেডিও টাওয়ার থেকে বিভিন্ন গন্তব্যের দূরত্ব সঠিকভাবে জানা যায়। 10 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, একটি প্রজেকশনকে অর্থমরফিক বা সম আকৃতি বিশিষ্ট বলার অর্থ কী? এটি কি একই সাথে সমক্ষেত্রফল বিশিষ্ট বা ইকুয়াল এরিয়া হতে পারে? ব্যাখ্যা করুন। আমরা এইভাবে বলতে পারি, অর্থমরফিক এর অর্থ হলো মানচিত্রের যে কোনো বিন্দুতে ক্ষুদ্রাকৃতির ক্ষেত্রফলগুলির আকৃতি পৃথিবীর গোলকে তাদের যে বাস্তব আকৃতির আকৃতিটা সমান থাকে এবং অক্ষাংশ এবং দ্রাঘিমাংশগুলি পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। একই সাথে আমরা এটা বলতে পারি যে একে সমক্ষেত্রফল বিশিষ্ট প্রজেকশন হতে পারে না, কারণ আকৃতি সঠিক রাখতে গেলে স্কেলকে পরিবর্তিত হতে বাধ্য হয়, যার ফলে উচ্চ অক্ষাংশে ক্ষেত্রফল বড় দেখায়। যেমন উদাহরণ হিসাবে আমরা মার্কেটার প্রজেকশনের কথা বলতে পারি। 11 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, সিম্পল কনিক্যাল প্রজেকশন তৈরি করার সময় যে কনিক বা শঙ্কুর যে চূড়া বা ভার্টেক্সটি গোলকের কোন অংশের উপর স্থাপন করা হয়? এর ফলে কোন অক্ষাংশ রেখা বরাবর সবচেয়ে কম বিকৃতি হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি। সাধারণত শঙ্কুর চূড়া বা ভার্টেক্স সাধারণত মেরু এর উপর স্থাপন করা হয়। শঙ্কুটি গোলককে যে একটি মাত্র অক্ষরেখায় স্পর্শ করে সেটাই হলো স্ট্যান্ডার্ড প্যারালাল। আর এই স্ট্যান্ডার্ড প্যারালাল বরাবর সবচেয়ে কম বা শূন্য বিকৃতি হয়, এটা বলা চলে। 12 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, একটি মানচিত্রে গ্রেট সার্কেল এবং রাম্ব লাইন এর মধ্যে মূল পার্থক্য কী? কোন প্রজেকশনে রাম্ব লাইনকে সোজা হিসাবে দেখানো হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি। গ্রেট সার্কেল এটি গোলকের ওপর সবচেয়ে ছোট পথ বা শর্টেস্ট রুট নির্দেশ করে। আর রাম্ব লাইন হলো এটি এমন একটি রেখা
যা দ্রাঘিমা রেখাগুলিকে সব সময় একই কোণে ছেদ করে। এটি নৌ চলাচলের জন্য একটি স্থির দিক নির্দেশ করে, যেমন মার্কেটের প্রজেকশনে রাম্ব লাইনকে সোজা হিসাবে দেখানো হয়। 13 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, পৃথিবীর গোলক থেকে ম্যাপ প্রজেকশন তৈরি করার সময় লাইট সোর্স বা আলোর উৎসটিকে কোথায় রাখলে নোমনিক প্রজেকশন তৈরি হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি, নোমনিক প্রজেকশন তৈরি করার জন্য লাইট সোর্স বা আলোর উৎসটিকে পৃথিবীর গোলকের কেন্দ্রে স্থাপন করা হয়। 14 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, 14 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, শিক্ষক হিসাবে আপনি ছাত্রদের কাছে ম্যাপ প্রজেকশনের ধারণাটি বোঝানোর জন্য মানে কিভাবে বোঝাবেন শ্রেণীকক্ষে? আমরা এইভাবে উত্তর দিতে পারি, আমি ছাত্রদের বোঝাবো যে একটি 3D বা ত্রিমাত্রিক গোলক থেকে একটি দ্বিমাত্রিক বা 2D কাগজে যখন পৃথিবীর তথ্য স্থানান্তর করা হয়, তখন কিছু টিয়ারিং বা ফাটল বা প্রসারিত হওয়া বা স্ট্রেচিং এবং শ্রিঙ্কিং বা সংকুচিত হওয়া, এই ঘটনাগুলি ঘটা অপরিহার্য। আমি একটি কাগজ এবং একটি বল নিয়ে সেই কাগজটিকে সেই গোলকের গায়ে পেঁচিয়ে টুপি বা কোণের মতো করে কনিকাল আমরা একটি বল এবং একটি কাগজের টুকরো নিয়ে আমরা কিভাবে প্রজেকশন বোঝাবো, যে কাগজটিকে বলের গায়ে পেঁচিয়ে আমরা সিলিন্ড্রিক্যাল প্রজেকশন বোঝাতে পারি, টুপি বা কোণের মতো করে আমরা কনিক্যাল প্রজেকশন বোঝাতে পারি, আর সমতলভাবে স্পর্শ করিয়ে আমরা অ্যাজিমুথাল এই প্রজেকশনের ধারণা দিতে পারি। 15 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, ইকুয়াল এরিয়া প্রজেকশনের একটি উদাহরণ দিন, আর এই প্রজেকশন কোন ক্ষেত্রে মানে ব্যবহারিক বাস্তবিক কোন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে আপনি বলুন। আমরা এইভাবে উত্তর দিতে পারি যে পিটার্স প্রজেকশন বা মলওয়েড প্রজেকশন, এটাকে একটা ইকুয়াল এরিয়া প্রজেকশন বলা যায়। এর ব্যবহারিক প্রয়োগ হিসেবে বলতে পারি বিভিন্ন থিমেটিক মানচিত্র, যেমন জনসংখ্যার ঘনত্ব, কৃষি উৎপাদন, বনভূমির পরিমাণ বিভিন্ন অঞ্চলের মধ্যে তুলনা করা এর প্রধান উদ্দেশ্য। যেহেতু ইকুয়াল এরিয়া প্রজেকশনে সমস্ত দেশের বা এলাকার ক্ষেত্রফল সঠিক থাকে, তাই তুলনাটি নির্ভুলভাবে করা সম্ভব। 16 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, একটি নিরক্ষীয় অঞ্চলের যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে মেরু অঞ্চলের যে বিকৃতিগুলো ঘটে সেটা কমাতে আপনি কি করতে পারেন, কি পরিবর্তন করতে পারেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, নিরক্ষীয় বা সিলিন্ড্রিক্যাল মানে নিরক্ষীয় অঞ্চলের জন্য যে সিলিন্ড্রিক্যাল প্রজেকশনে মেরু অঞ্চলগুলির বিকৃতি কমাতে আমি স্ট্যান্ডার্ড প্যারালাল এর সংখ্যা একটির পরিবর্তে 2টি স্ট্যান্ডার্ড প্যারালাল মানে 2 স্ট্যান্ডার্ড প্যারালাল ব্যবহার করতে পারি। এর ফলে কি হবে, সিলিন্ডারটি গোলককে ছেদ করবে, যেটাকে বলছে সেকেন্ড প্রজেকশন, এবং মেরুর দিকে এই স্কেলের সম্প্রসারণ কিছুটা কমবে। 17 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়, অ্যাজিমুথাল প্রজেকশনের মাধ্যমে তৈরি মানচিত্রে ডিরেকশন বা দিক কখন এবং কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি সঠিক হয়? আমরা এইভাবে উত্তর দিতে পারি, অ্যাজিমুথাল প্রজেকশনে ডিরেকশন মূলত সেন্টার পয়েন্ট বা কেন্দ্রবিন্দু থেকে অন্য যে কোনো বিন্দুর দিকে আঁকা সরলরেখা বরাবর সবচেয়ে বেশি সঠিক হয়। এই বৈশিষ্ট্যটি বিশেষ করে পোলার ম্যাপস বা মেরুকেন্দ্রিক মানচিত্র এবং বিমান চলাচলের যে রুট সেটা দেখানোর জন্য সবচেয়ে বেশি উপযোগী। 18 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, কেন সাধারণত একটি প্রজেকশন নির্বাচন করার আগে মানচিত্রের পারপাস বা উদ্দেশ্য এবং এর ক্ষেত্রফল বা এক্সটেন্ট বিবেচনা করা উচিত? কেন? একটি উদাহরণ দিয়ে বোঝান। আমরা এইভাবে উত্তর দিতে পারি, পৃথিবীর গোলকের তথ্য যখন আমরা দ্বিমাত্রিক কাগজে স্থানান্তর করছি, তখন সমস্ত বৈশিষ্ট্য যেমন আকৃতি, ক্ষেত্রফল, দূরত্ব, দিক একসাথে সঠিক রাখা অসম্ভব। তাই মানচিত্রের উদ্দেশ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যকে সঠিক রাখার জন্য, যেমন নৌ চলাচলের জন্য দিক সঠিক রাখতে মার্কেটের প্রজেকশন, এবং ক্ষেত্রফল অনুযায়ী সবচেয়ে কম বিকৃতি হয় এমন প্রজেকশন যেমন মিড ল্যাটিটিউডের কনিক্যাল প্রজেকশন। এইভাবে উদ্দেশ্য অনুযায়ী আমাদের প্রজেকশন নির্ধারণ করা উচিত।
19 নম্বর প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, যদি একটি মানচিত্রে শুধু দুটি দেশের মধ্যে দূরত্ব বা ডিস্ট্যান্স সঠিকভাবে দেখানো প্রয়োজন হয়, তবে এর জন্য উপযোগী একটি প্রজেকশনের নাম বলুন। আমরা বলতে পারি এক্ষেত্রে আমরা অ্যাজিমুথাল ইকুইডিস্ট্যান্ট প্রজেকশন ব্যবহার করতে পারি। এটি একটি কেন্দ্রীয় বিন্দু বা কোনো একটি বিশেষ রেখা বরাবর দূরত্বকে সঠিকভাবে বজায় রাখে। আমাদের 20 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন যদি এইভাবে আমাদের করা হয়, কোনো মানচিত্রে অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখা মানে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা যদি একে অপরকে সমকোণে বা 90 ডিগ্রিতে ছেদ না করে, তবে আপনি প্রজেকশনটি সম্পর্কে কী সিদ্ধান্ত নিতে পারেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, যদি অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সমকোণে ছেদ না করে, তবে প্রজেকশনটি অর্থোমরফিক বা সম আকৃতি বিশিষ্ট প্রজেকশন নয়। এর অর্থ হলো মানচিত্রটিতে বিভিন্ন ক্ষুদ্র অঞ্চলের আকৃতির কিছুটা হলেও বিকৃতি ঘটেছে। বন্ধুরা, এইভাবে আমরা আজকের ক্লাসটি আমরা শেষ করলাম। পরবর্তীতে আরও অনেক টপিক নিয়ে আমরা আলোচনা করব। কোন টপিক নিয়ে আপনারা আগ্রহী সেটা জানালে আমি সেই অনুযায়ী ভিডিও আপলোড করতে পারবো। আমি নিজেও প্রিপারেশনের মধ্যে রয়েছি, আমার উপকার হয়ে যাবে, সাথে সাথে আপনাদেরও। পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকুন। ধন্যবাদ।